সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এ দাবি করেন। পাকিস্তানের শামা টিভির এক প্রতিবেদনে তাকে উদ্ধৃত করে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করেছে, সমস্ত শত্রু ড্রোন সফলভাবে শনাক্ত এবং ধ্বংস করেছে। ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব নিশ্চিত করেন, পিএফ নিজের কোনো ক্ষতি ছাড়াই ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে এবং নিশ্চিত করেছে সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে। এদিকে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ৩ বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন। ভারতের এনডিটিভি জানায়, এছাড়া সিডিএস অনিল চৌহানও সেখানে আছেন বলে জানা গেছে। সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বাসভবনে উচ্চ পর্যায়ের এই নিরাপত্তা বৈঠকে উপস্থিত রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ৩ বাহিনীর প্রধান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ৪ দিন ধরে চলা পাল্টাপাল্টি হামলার পর গত শনিবার দুই দেশ তাৎক্ষণিকভাবে সব সামরিক তৎপরতা বন্ধে সম্মত হয়। এই ঘোষণার কিছুক্ষণ পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে জানান, এই আলোচনায় যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। এই পরিস্থিতিতে সোমবার ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। আলোচনায় উত্তেজনা প্রশমনের পরবর্তী ধাপ ঠিক করা হবে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক ধাক্কায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রান্ত সীমা থেকে ফিরে এসেছে ভারত ও পাকিস্তান। এতে বৈশ্বিক কূটনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য নয়াদিল্লির যে উচ্চাকাঙ্ক্ষা তা এখন পরীক্ষার মুখে পড়েছে, কারণ কাশ্মীর বিরোধ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে এসব কথা। এতে আরো বলা হয়, ভারত দ্রুততার সঙ্গে বিশ্বের ৫ম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। এতে তার আস্থা বৃদ্ধি পেয়েছে, বিশ্বমঞ্চে সমীহের স্থান করে নিয়েছে। যে বিশ্বমঞ্চে তারা আঞ্চলিক সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর মধ্যে আছে শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধস এবং মিয়ানমারে ভূমিকম্প। কিন্তু কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের রাজনীতির স্নায়ুতে স্পর্শকাতরতার সঙ্গে ছুঁয়ে গেছে। এই যুদ্ধ ব্যবহার করা হয়েছে ক্ষেপণাস্ত্র, আকাশপথে লড়াই হয়েছে, এতে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছে। এমন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিলেও তাতে নিজেদের স্বার্থ কিভাবে তুলে ধরবে তা নিয়ে ভারতের কূটনীতিতে নির্ভর করতে হবে বড় অংশের দেশের ভিতরকার রাজনীতির উপর। এটাই কাশ্মীর নিয়ে সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল ফুগেলম্যান বলেন, যুদ্ধবিরতির জন্য যে ডাক তার জন্য হয়তো ভারত আগ্রহী নয়, তারা চ্যালেঞ্জ টিকিয়ে রাখতে চায়। এই যুদ্ধবিরতি কতটা ভঙ্গুর তার ইঙ্গিত মেলে দুই দেশের সরকার একে অন্যের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যে দিয়ে। ফুগেলম্যান বলেন, উত্তেজনা যখন চরম ছিল তখন সে সময় তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এরপর রোববার ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতির পর তিনি এই দুটি বড় দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে যাচ্ছেন। এই যুদ্ধ যখন শুরু হলো তারপর থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কাশ্মীরকে ভারত তার দেশের অবিচ্ছেদ্য অংশ মনে করে। এই নিয়ে তারা কোনো আলোচনায় রাজি নয়, এমনকি তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা পর্যন্ত মানতে রাজি নয়। হিমালয়ের পাদদেশে এই কাশ্মীরের পুরোটাই ভারত এবং পাকিস্তান দাবি করলেও এর কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। এটা নিয়ে দুই দেশ দুদফায় যুদ্ধ করেছে। এছাড়া অনেকবার সংঘাত হয়েছে। তাতে ভারত দাবি করেছে কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট বিদ্রোহীরা অবস্থান করছে। ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক ব্রহ্ম চেলানি বলেন, মাত্র ৩ দিনের সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্ররোচনায় অভিযান বাতিল করতে রাজি হয়েছে ভারত। এতে কাশ্মীর বিরোধের দিকে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে ভারত। পাকিস্তানের সীমান্ত দিকে যে উগ্রপন্থা আছে সেই সংকটের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারেনি।
1947 সালে দুই দেশ আলাদা হওয়ার পর পশ্চিমারা ভারত ও পাকিস্তানকে এই লেন্সে দেখে। তারা দেখে যে এই দুই দেশ কাশ্মীর নিয়ে নিয়মিতভাবে সংঘাতে জড়ায়। এই ধারা সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন হয়েছে। এই সময় অর্থনৈতিক উত্থান ঘটেছে ভারতের। অন্যদিকে পাকিস্তানের অর্থনীতি ভারতের অর্থনীতির 1/10 কম। এই অবস্থায় কাশ্মীর সমস্যা সমাধানে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন যে নিরপেক্ষ কোন স্থানে বিস্তৃত ইস্যু নিয়ে আলোচনা শুরু করবে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের এই ভূমিকায় ভারতের অনেককে ক্ষুব্ধ করেছে। অন্যদিকে কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের প্রস্তাবকে বারবার ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান, কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। ইতিমধ্যে বিশ্লেষক এবং ভারত বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছে। তারা জানতে চাইছে গত বুধবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা করা নিয়ে দিল্লি কি কৌশলগত উদ্দেশ্য পূরণ করেছে। পাকিস্তানের অনেক গভীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পূর্বসূরীদের চেয়ে খুব বেশি ঝুঁকি নিয়েছেন, কিন্তু আকস্মিকভাবে যুদ্ধবিরতিতে দেশের ভেতরে তার বিরল সমালোচনা শুরু হয়েছে। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি বিজেপির সাবেক এমপি স্বপন দাশগুপ্ত বলেন, যুদ্ধবিরতি ভারতের জন্য ভালো হয়নি, কারণ আকস্মিকভাবে এর মধ্যে আবির্ভাব ঘটেছে ট্রাম্পের এবং তিনি একটা রায় দিয়ে দিয়েছেন। প্রধান বিরোধী দল কংগ্রেস তো আরো একটু এগিয়ে গেছে। তারা ওয়াশিংটন ডিসি থেকে যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, আমরা কি তৃতীয় পক্ষের মধ্যস্থতার দরজা খুলে দিলাম? যদিও যুদ্ধ থেমে গেছে, তবু সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে যা ভারতের দৃঢ় সংকল্পকে পরীক্ষা করবে এবং কঠোর অবস্থান গ্রহণে প্ররোচিত করবে। পাকিস্তানের জন্য শীর্ষ পয়েন্ট হবে সিন্ধু নদের পানি চুক্তি। এই চুক্তি 22 এপ্রিল পেহেলগাম হামলার পর স্থগিত করে ভারত। পাকিস্তানে কৃষিকাজ ও পানি বিদ্যুৎ বিষয়ক স্থাপনার জন্য সিন্ধু নদের পানি একটি গুরুত্বপূর্ণ উৎস। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ব্যাপক অর্থে আলোচনার নিশ্চয়তা যদি যুক্তরাষ্ট্র না দিত তাহলে পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হতো না। পাকিস্তান জাতীয় নিরাপত্তা বিষয়ক সাবেক উপদেষ্টা মঈদ ইউসুফ বলেন, কাশ্মীরকে কেন্দ্র করে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তা ভাঙতে হলে বড় বা বিস্তৃত পরিষদে চুক্তিতে আসতে হবে, কারণ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো রয়ে গেছে। প্রতি 6 মাসে, 1 বছরে, 2 বছরে বা 3 বছরে এরকম ঘটনা সৃষ্টি হয়। তারপর দুই দেশ পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে মাত্র 4 দিনের মাথায় রণে ভঙ্গ দিতে বাধ্য হয়েছে ভারত। শুক্রবার দিবাগত রাত ও শনিবার সকালে পাকিস্তানের হামলায় ভারতের মিসাইল ডিপো, প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান ঘাঁটি ধ্বংসের পর যুক্তরাষ্ট্রের কাছে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আকুতি জানিয়েছেন নয়াদিল্লির কর্মকর্তারা। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ব্যাপক ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায় ভারত। এদিকে ঐতিহাসিক জয়ের উল্লাস চলছে পাকিস্তান জুড়ে। পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পর মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সিনিয়র সাংবাদিক নিকো বার্টসন বলেছেন, ভারতীয় আগ্রাসনের পর পাকিস্তানের জোরালো প্রতিশোধমূলক হামলায় নয়াদিল্লিকে বিচলিত করে তোলে। অবশেষে উত্তেজনা থামাতে জরুরি মার্কিন মধ্যস্থতা চাইতে বাধ্য হয় নয়াদিল্লির কর্মকর্তারা। শনিবার CNN এর সঙ্গে কথা বলার সময় রবার্টসন বলেন, ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটিতে হামলার পর পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনা, বিমান ঘাঁটি ও অস্ত্র সংরক্ষণাগারে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে আঘাত হানে। তিনি বলেন, এটি সত্যি যে লড়াইয়ে ভারত বেশ পিছিয়ে পড়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন নয়াদিল্লির নীতি নির্ধারকরা। এমনটা হবে তারা ধারণাই করতে পারেননি। দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয় 7ই মে, যখন ভারত সীমান্ত অতিক্রম করে বিনা উস্কানিতে হামলা চালায় এবং এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল। এর জবাবে পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করে, যার মধ্যে 3টি ছিল রাফাল। পাশাপাশি ডজন খানেক ড্রোন গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ভারত বেশ কিছু ড্রোন পাকিস্তানের আকাশ সীমায় পাঠায়, যেগুলোর মধ্যে প্রায় 80টি গুলি করে ভূপাতিত করে পাকিস্তান। এসব ড্রোনের মধ্যে ইসরায়েলের তৈরি IAE হেরন UAVও ছিল। শুক্রবার রাতে ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি নূরখান, মুরিদ ও শরকোটে একযোগে মিসাইল হামলা চালায়। এসব মিসাইল বিমান থেকেই ছোড়া হয় বলে জানিয়েছেন পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
এর জবাবে শনিবার সকালেই পাকিস্তান চালায় অপারেশন বুনিয়ানুম মারসুস, যার লক্ষ্য ছিল ভারতের একাধিক সামরিক ঘাঁটি এবং উত্তর ভারতের একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র। এই অভিযানে দুটি বিমান ঘাঁটি, একটি মিসাইল ডিপো ও একটি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয় বলে জানায় পাকিস্তান। এরপর প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার বিকেল 5টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুদ্ধবিরতি কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে বর্ণনা করেছেন তিনি। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার ও যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান। শেহবাজ চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য এক বন্ধু বলে আখ্যায়িত করেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন। পাক প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার দেশ একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। এজন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ জানান। তার কথায় দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছেন তারা। ভাষণের শুরুতেই শেহবাজ শরীফ বলেন, কেউ যদি আমাদের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে প্রতিরোধের জন্য যা করতে হয় করব। তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন, এ ব্যাপারে শেহবাজ শরীফ কোনো মন্তব্য করেননি, বরং যুদ্ধবিরতির চুক্তি সবার কল্যাণের জন্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া পানি বন্টন ও কাশ্মীর সহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন, দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হওয়াটা ভারতের জন্য স্পষ্টত পিছু হটার ঘটনা, যা দেশটির জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে। এ বিষয়ে SOAS ইউনিভার্সিটি অফ লন্ডনের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক সুবীর সিনহা বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা অবশ্যই স্বাগতযোগ্য, বিশেষ করে সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য যারা কিছুদিন ধরে অবিরাম গোলাবর্ষণের শিকার হয়েছেন। তবে সামনে যে বৃহত্তর দ্বিপাক্ষিক আলোচনা আসতে চলেছে, যে আলোচনার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তা ভারতের জন্য রাজনৈতিক ও কূটনৈতিকভাবে খুবই কঠিন একটি পথ হতে পারে, কারণ ভারত এতদিন ধরে এক ধরনের প্রক্রিয়ায় স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে আসছিল। সিনহার ভাষায়, মোদী সরকারের কথিত শক্ত অবস্থান নীতির একটি বড় অংশ ছিল পাকিস্তানের সঙ্গে আর কোনো বিস্তৃত ও দীর্ঘমেয়াদী আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, এই নীতি কূটনীতি নয়, বরং সামরিক প্রস্তুতি এবং নতুন অস্ত্র কেনা ও তা প্রদর্শনের মাধ্যমে শক্তি প্রদর্শনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এই বিশ্লেষকের মতে, এমন প্রেক্ষাপটে সেই আলোচনায় ফিরে যাওয়াটা ভারতের পূর্বেকার অবস্থান থেকে স্পষ্টভাবে পিছু হটার ইঙ্গিত দেয়। একই সঙ্গে ভারতের উগ্রপন্থী রাজনৈতিক মহলে যারা দীর্ঘদিন ধরে পাকিস্তানে হামলা করার দাবি জানিয়ে আসছিলেন, তাদের মধ্যে এটা অসন্তোষ ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। সিনহা আরও বলেন, ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে সিন্ধু পানি চুক্তি এবং সিমলা চুক্তি, যেগুলো ভারত সম্প্রতি বাতিল করার হুমকি দিয়েছিল, এগুলো ভারতকে আবার পুনর্বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, ভারত কি শেষমেশ নিজের পায়ে নিজে কুড়াল মারল? লেবাননের আল মায়াদিন জানিয়েছে, ফিলিস্তিন প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস গাজায় বন্দী প্রিজনার 21 হিসেবে চিহ্নিত এক বন্দীর নতুন ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওতে প্রিজনার 22 হিসেবে চিহ্নিত আরেক বন্দীর অবনতিশীল স্বাস্থ্য ও মানসিক অবস্থার বর্ণনাও রয়েছে। এতে প্রিজনার 21 ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি জনগণের কাছে মুক্তির আকুতি জানিয়ে সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী যুদ্ধ বাকি সব বন্দীর জন্য গুরুতর হুমকি। তিনি বলেন, এখানে কাটানোর প্রতিটি মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ঘুমাতে পারছি না, আমাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি জানান, যুদ্ধ দীর্ঘায়িত হবে শুনে তার সঙ্গে থাকা অন্য বন্দী তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। কয়েকদিন আগে তিনি নিজেকে আঘাত করার চেষ্টা করলে কাসামের এক যোদ্ধা তাকে নিবৃত করেন। তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। চলমান যুদ্ধ এবং অবরোধের মধ্যে গাজায় খাদ্যের তীব্র অভাবের কথাও তুলে ধরেন তিনি। বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রশ্ন করেন, তুমি কিসের অপেক্ষায় আছো? তুমি কি পাগল? কেন এখনো যুদ্ধ থামাচ্ছ না? ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাজার হাজার ইসরায়েলি শহরটির কেন্দ্রস্থলে সমাবেশ করে গাজা যুদ্ধ বন্ধ করার এবং সেখানে বন্দী ইসরায়েলিদের অবিলম্বে মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সংবাদপত্র হারেটজ জানিয়েছে, তেল আবিবের হোস্টেজেস স্কয়ারে শনিবার হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম তাদের সাপ্তাহিক সমাবেশ করে। একই সময়ে বন্দীদের পরিবারের আরেকটি বিক্ষোভ ইসরায়েলি সামরিক সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। তেল আবিবের হাবিমা স্কয়ারে আলাদাভাবে সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। শাই মোজেস নামে এক সাবেক বন্দীর স্বজন বলেন, ইসরায়েলের আসল শত্রু হামাস নয়, বরং প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভিত্তি ধ্বংস করছেন। আল জাজিরার সাংবাদিক হামদা সালহুত এখনও গাজায় বন্দী ইসরায়েলিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তাকে বন্দীদের স্বজনরা বলেছেন, নেতানিয়াহু ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। এজন্য কোনো ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে ইচ্ছুক নন তিনি। ভয়াবহ মানবিক সংকট এবং সম্ভাব্য দুর্ভিক্ষের প্রেক্ষাপটে মুসলিম দেশগুলোকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে দেয়া এক বক্তব্যে গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বকে দায়ী করেন তিনি। খাদ্য সংকটকে সামনে এনে মুসলিম দেশগুলোর প্রতি নতুন করে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, মাসের পর মাস ধরে চলা অবরোধ ও সামরিক অভিযানে বিপর্যস্ত গাজার জনজীবন। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রত্যক্ষ মদতে এই সংকট আরও গভীর হয়েছে। মার্চে যুদ্ধবিরতি ভেঙে আবারও হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজায় এখন যুদ্ধের পাশাপাশি খাদ্য ও ওষুধের চরম সংকট বিরাজ করছে। এ অবস্থায় ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনের আহ্বান জানান খোমেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ত্রাণ ব্যবস্থাপনার প্রস্তাব দেওয়া হয়েছে, যা বেসরকারি কোম্পানির মাধ্যমে পরিচালিত হবে। তবে এই উদ্যোগকে ইসরায়েলি কৌশলে ত্রাণের সামরিকীকরণ বলে অভিহিত করেছে হামাস। কার্যকর সমাধানের পরিবর্তে এটিকে নতুন চক্রান্ত বলে মন্তব্য করেছে গাজার স্বাধীনতাকামী সংগঠনটি। অবরুদ্ধ গাজায় গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও 23 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে 52,810 জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 124 জন আহত হয়েছেন। এর মাধ্যমে আহতদের সংখ্যা বেড়ে 1,19,473 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। আলোচনার মাঝেই ইরানের কাছে বোমারু বিমান পাঠালেন ট্রাম্প। যুদ্ধের ছায়া কি বড় হচ্ছে? আলোচনা চলছে, কূটনীতির দরজায় যেন নতুন সম্ভাবনার আলো, কিন্তু সেই আলো ঢেকে যাচ্ছে। ঠিক যেন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা এগিয়ে চলছে, তখনই ট্রাম্প প্রশাসনের একটি চাঞ্চল্যকর পদক্ষেপ, ইরানের ঘাড়ের কাছে বোমারু বিমান পাঠানো। প্রশ্ন উঠেছে, আলোচনায় ব্যর্থ হলে কি ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র? ভারত মহাসাগরের বুকে থাকা ডিয়েগো গার্সিয়া বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে একাধিক মার্কিন বোমারু বিমান। এই ঘাঁটিতে এখন অবস্থান করছে 6টি B-2 স্টিলথ বোমারু বিমান এবং 4টি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান। একটি নতুন উপগ্রহ চিত্র নিশ্চিত করেছে আরও 2টি B-52 বিমান সেখানে এসে পৌঁছেছে। ওপেন সোর্স বিশ্লেষক MT অ্যান্ডারসন প্রথমে 2টি B-52 বিমান শনাক্ত করেন, এরপর এক্সে একটি আপডেট পোস্ট করে তা জানান। এই বোমারু বিমানের উপস্থিতি বিশেষ করে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট করে তুলে ধরছে ওয়াশিংটনের ক্রমবর্ধমান আক্রমণাত্মক কৌশল ও দূরপাল্লার হামলা চালানোর সক্ষমতা।
B-52H স্ট্যাটাস ফোর্ট্রেস বিমানগুলো এমনভাবে নির্মিত যা মহাদেশ পেরিয়ে পারমাণবিক বোমা এবং কিউজ জ্যাসম ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ডিয়েগো গার্সিয়া থেকে ইরান যে কোনো সময় লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। রয়টার্সের প্রকাশিত চিত্র দেখা যাচ্ছে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে 6টি B-2 স্টিলথ বোমারু বিমানের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। এই ঘাঁটিতে অতিরিক্ত বিমান মোতায়েনের নজির আগেও আছে। হুথি বিদ্রোহীদের ওপর হামলার সময় চলতি বছরের মার্চ মাসেই এই ঘাঁটিতে অতিরিক্ত মার্কিন বিমান মোতায়েন করা হয়েছিল। এই সামরিক উত্তেজনার সময়টাও যেন কাকতালীয় নয়। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক আলোচনা চলছে তা নতুন করে শুরু হলেও ভঙ্গুর ও অনিশ্চিত। এই প্রেক্ষাপটে ডিয়েগো গার্সিয়ায় মার্কিন সামরিক ঘাঁটির সক্রিয়তা নতুন করে ইরানের সম্ভাব্য হামলার জল্পনাকে উস্কে দিয়েছে। এর আগে একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিনিধি স্টিভ উইটকফ i24 নিউজকে জানান, ওয়াশিংটনে ইরানের প্রতি গভীর হতাশা বিরাজ করছে। তারা জানায়, ইরান আলোচনা চালিয়ে গেলেও আমেরিকা যে সামরিক বিকল্প তুলে রেখেছিল তা আবার আলোচনা টেবিলে ফিরে আসতে পারে, কারণ ইরান কোনো উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারছে না। ট্রাম্প পরিষ্কার ভাষায় বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তিনি এটিকে একটি রেড লাইন বা লাল সীমারেখা হিসেবে বর্ণনা করেছেন, যার বাইরে গেলেই শুরু হবে পাল্টা প্রতিক্রিয়া। তবে ইরানও চুপ করে বসেনি। দেশটি হুঁশিয়ারি দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে নরকের দরজা খুলে যাবে। সুতরাং একদিকে আলোচনা, অন্যদিকে বোমারু বিমানের ছায়া। একদিকে কূটনীতি, অন্যদিকে সামরিক প্রস্তুতি। বিশ্ব আজ দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত বাঁকে, যেখানে কথার চেয়ে বড় হয়ে উঠতে পারে কামানের আওয়াজ। আলোচনার আলো নিভে গেল, ঝড় উঠল ইউরোপে। ইরান কি তবে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায়? সব ছিল ঠিকঠাক, আলোচনা বসবে সেটাও জানা ছিল। মধ্যস্থতাকারীরা তৈরি ছিলেন, সময় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রায়। চতুর্থ দফার আলোচনার জন্য সাজানো হয়েছিল কূটনৈতিক টেবিল। কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেন কেউ আলো নিভিয়ে দিল। বাতিল হয়ে গেল সেই বহু প্রতীক্ষিত বৈঠক। ইরান ও যুক্তরাষ্ট্র, দুই শত্রু, দুই ইতিহাস আর দুই শক্তিধর। বহু বছর ধরে সম্পর্কের আগুন জ্বলছে ধিকি ধিকি। আর এবার যখন আসা যাচ্ছিল, আলোচনার আলো ফুটছিল দিগন্তে, তখনই হঠাৎ সেই আলো নিভে গেল এক অজানা বাতাসে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক ঝড়? সেই ঝড়ের শব্দ কি পৌঁছে গেছে ইউরোপ পর্যন্ত? গত 3 সপ্তাহে পরপর 3টি পরোক্ষ বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থান ওমান ও ইতালি। আলোচনার বিষয়বস্তু ছিল 2টি: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফায় দুই পক্ষই সন্তুষ্টি জানিয়েছিল। সবাই বলেছে আলোচনা ছিল গঠনমূলক ও ইতিবাচক। ইরান জানায় চতুর্থ দফার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ওমান, যুক্তরাষ্ট্র ও ইরান 3 পক্ষই ছিল রাজি। তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে বৈঠক। কিন্তু তখনই আসে এক অপ্রত্যাশিত ঘোষণা। কারিগরি ও যৌক্তিক কারণে বৈঠক স্থগিত। এই ঘোষণার পরপরই বদলে গেল পুরো দৃশ্যপট। আলোচনা স্থগিতকরণ নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি ইউরোপে ছড়িয়ে পড়েছে নতুন আতঙ্ক। বিশেষ করে ফ্রান্স দাবি করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানানোর পথে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বাররো সরাসরি বলেন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। যদি এই কর্মসূচি ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তাহলে আমরা আর এক মুহূর্তও দেরি করব না। আমরা 10 বছর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা আবার ফিরিয়ে আনব। গত 28 এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি গোপন বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ইরানের কাছে বর্তমানে 6000 কিলোগ্রামেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা 2015 সালের পরমাণু চুক্তির নির্ধারিত সীমার প্রায় 30 গুণ বেশি। তিনি সতর্ক করে বলেন, এখন ইরানের ব্রেকআউট টাইম, অর্থাৎ বোমা তৈরি করতে যত সময় লাগে তা 1 বছর আগে কয়েকদিনে নেমে এসেছে। বারো আরও দাবি করেন, ইরানের পারমাণবিক অগ্রগতি শুধু নিজস্ব প্রয়োজনে নয়, বরং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক সমস্যার কোনো সামরিক সমাধান নেই। কূটনৈতিক পথই একমাত্র বিকল্প, যদি ইরান তা বেছে নেয়। নিষেধাজ্ঞার ব্যাপারে ফ্রান্সের হুমকির জবাব তেহরান থেকে ঝড়ের মতো। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন,
ফ্রান্স যা বলেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা ইচ্ছাকৃতভাবে সংঘাত তৈরি করতে চাইছে। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক কূটনীতির জন্য অপমানজনক। আর জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরানি বললেন, এই হুমকি আসলে জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এটি চাপ তৈরি করে আলোচনাকে ধ্বংস করার একটি অপচেষ্টা। তেহরান আবারও বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা কোনো পারমাণবিক বোমা বানাতে চায় না। কিন্তু পশ্চিম দুনিয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপ, সেই কথায় ভরসা রাখতে পারছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। ইউরোপীয় ত্রয়ী যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আমরা নতুন করে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করব। আলোচনা বন্ধ, অভিযোগ শুরু, উত্তেজনা বাড়ছে। আলোচনার মঞ্চ ফাঁকা হলেও পর্দার পেছনে চলছে এক অদৃশ্য কূটনৈতিক লড়াই। নীরবে কিন্তু নিরলসভাবে নিজেদের শক্তি গড়ে তুলছে ইরান। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক রাজনীতির চাপে নানা নিষেধাজ্ঞার ভেতরে থেকেও দেশটি থেমে যায়নি, বরং সময়ের সঙ্গে তাল মিলিয়ে কখনো গোপনে কখনো প্রকাশ্যে নিজেদের সামরিক শক্তিকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখান থেকে তারা এখন শুধু আত্মরক্ষা নয়, আক্রমণের হুমকিও দিতে সক্ষম। এই শক্তি এখন মধ্যপ্রাচ্যে এক নতুন মডেল হিসেবে দাঁড়িয়েছে, যার দিকে তাকিয়ে আছে গোটা অঞ্চল। এমনকি পশ্চিমা দেশগুলোও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। ইরান খুব ভালো করেই জানে, শুধু কথায় নয়, রাজনীতিতে নিজের শক্তি প্রমাণ করতে হয় বাস্তবে, প্রযুক্তিতে সামরিক সেই দিকেই এগোচ্ছে তারা। যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কাজে লাগিয়ে যুদ্ধের রূপ বদলে দেওয়ার চেষ্টা করছে, তা শুধুই প্রযুক্তির উন্নয়ন নয়, বরং এক ধরনের বিপ্লব। এখানে অস্ত্র মানে আর শুধু ধাতব যন্ত্র নয়, বরং এমন এক মাধ্যম যা লক্ষ্য ঠিক করতে পারে, বুঝতে পারে পরিস্থিতি এবং সিদ্ধান্তও নিতে পারে। এই নতুন ধরনের অস্ত্রগুলো এখনো প্রকাশ্যে আসেনি, তবে এদের উপস্থিতি যেন এক অদৃশ্য ভয়ের মতো প্রতিপক্ষের মনে গেঁথে গেছে। আগে যেখানে ইরান কেবল আত্মরক্ষায় মনোযোগী ছিল, এখন তারা ধীরে ধীরে আক্রমণাত্মক অবস্থানে চলে যাচ্ছে। আজকের ইরান এমন অবস্থানে পৌঁছেছে যেখানে তারা শত্রুর গতিবিধি আগে থেকেই বুঝে নিতে পারে এবং প্রতিরোধের আগেই পাল্টা কৌশল ঠিক করে ফেলতে পারে। ইরানের সেনাবাহিনীর কাজের ধরনও আগের তুলনায় অনেক বদলে গেছে। এখন তারা শুধু অস্ত্র নয়, সঙ্গে করে নিচ্ছে আগাম প্রস্তুতির মনস্তত্ত্ব। গোয়েন্দা প্রযুক্তিতেও তারা অনেক উন্নতি করেছে। দেশের ভেতরে এবং সীমান্তে ছড়িয়ে থাকা নজরদারি ইউনিটগুলো প্রতিনিয়ত তথ্য সংগ্রহ করছে। এই নজরদারি একদিকে যেমন দেশের নিরাপত্তা নিশ্চিত করছে, তেমনি শত্রু চোখের সামনে না থাকলেও তাদের উপস্থিতির ছায়া শনাক্ত করতে শিখছে। এটি এমন এক মানসিক খেলা যেখানে শত্রু চোখে না পড়লেও আপনি তার নজরে আছেন। তবে শুধু প্রযুক্তি দিয়েই নয়, ইরান তাদের মনোবল এবং আত্মবিশ্বাসের মাধ্যমেও বার্তা দিচ্ছে। তাদের সামরিক মহড়া, যুদ্ধ জাহাজ, শহীদ বাঘেরির মতো জাহাজ নির্মাণ, সাইবার ইউনিটের কাজ, সব মিলিয়ে ইরান দেখাচ্ছে যে তারা এখন আর কোনোভাবেই দুর্বল নয়। তারা এখন চ্যালেঞ্জ নিতে তৈরি। সাইবার যুদ্ধের অদৃশ্য জগতে ইরান যেভাবে নিজেদের অবস্থান শক্ত করেছে, তা নিঃসন্দেহে তাদের অগ্রগতির বড় প্রমাণ। কারণ এই যুদ্ধে না কোনো সীমান্ত আছে, না নির্দিষ্ট সময়, না কোনো স্পষ্ট যুদ্ধক্ষেত্র। এখানে হঠাৎ করেই ভেঙে পড়তে পারে কোনো দেশের গুরুত্বপূর্ণ তথ্য ব্যবস্থা বা সামরিক যোগাযোগ। ইরানের আধুনিক যুদ্ধ জাহাজ শহীদ বাঘেরি যেন এক ভ্রাম্যমান বিপ্লব। এই জাহাজ একা একাধিক যুদ্ধ করতে পারে, ড্রোন ছুঁড়তে পারে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে, আবার সমুদ্রপথে নজরদারিও চালাতে পারে। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক চলমান সতর্কবার্তা। যেখানে এতদিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র একচ্ছত্র আধিপত্য চালাতো, এখন সেখানে ফাটল ধরতে শুরু করেছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে তেহরানের পরিকল্পিত শক্তি প্রদর্শন। আগে যেখানে ইরানের ট্যাঙ্কার শত্রুর লক্ষ্য হতো, এখন সেগুলি ছুঁতেও কেউ সাহস করে না। কারণ ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা শুধু জবাব দেবে না, সেই জবাব হবে ধ্বংসাত্মক। এই পুরো বদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সমন্বয়। বিপ্লবী গার্ড বাহিনী আর স্থল বাহিনী এখন একসঙ্গে কাজ করছে। তারা পরস্পরের সঙ্গে তথ্য বিনিময় করছে, প্রতিরক্ষা এবং আক্রমণের দায়িত্ব ভাগ করে নিচ্ছে এবং একসঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত থাকছে। এতে তৈরি হয়েছে একটি সুসংগঠিত এবং কার্যকর প্রতিরক্ষা বলয়। তবে এখানেই প্রশ্ন ওঠে, এই প্রস্তুতি কি শুধুই আত্মরক্ষার জন্য, নাকি আরো বড় কিছু আসছে? যদিও ইরান বলছে তারা শান্তি চায়, বিশ্লেষকরা মনে করেন এই শান্তি রক্ষার পেছনে যে অগ্নিসংযোগ হচ্ছে, তা যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে। পারস্য উপসাগর এখন আর কেবল এক জলপথ নয়, এটি এখন হয়ে উঠেছে ক্ষমতার লড়াইয়ের এক উত্তপ্ত কেন্দ্র। এখানে যে কোনো সময় সংঘর্ষ শুরু হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, এমনকি তার বাইরেও।
তেহরান এখন এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তারা কেবল অস্ত্রের নয়, নিজেদের অবস্থান, দৃষ্টিভঙ্গি ও আত্মবিশ্বাসে দেখাচ্ছে। যেন তারা বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যদি যুদ্ধ আসে আমরাই আগে প্রস্তুত হব। এই আত্মবিশ্বাস, এই প্রস্তুতি, এই নীরব বিপ্লবী আজ তেহরানকে এক নতুন আদর্শে পরিণত করেছে। বাঘ শক্তিশালী হলেও মৌমাছির ঝাঁকটাকে পরাস্ত করতে পারে। ইতিহাসের এই সরল সত্যটি যেন বারবার শক্তিশালী রাষ্ট্রগুলোর ঔদ্ধত্যকে চূর্ণ করে দেয়। নেপোলিয়ন বা হিটলারের মতো ক্ষমতাধর শাসকরাও শেষ পর্যন্ত পরাস্ত হয়েছিলেন। বর্তমান প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ধ্বংস করার হুমকির পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক সত্যটি আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। প্রশ্ন জাগে, ইরান কি সত্যিই এত সহজে ধ্বংস করা যায়? ইরান প্রাচীন পারস্যের উত্তরাধিকারী, পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা। ভৌগোলিকভাবে পাকিস্তানের প্রায় দ্বিগুণ এই দেশটি গত 5 শতাব্দী ধরে বহু সাম্রাজ্যের আক্রমণের শিকার হয়েছে। রোমান, আরব, মঙ্গল, তুর্কি, রাশিয়ান, এমনকি ব্রিটিশ শক্তিও ইরান দখলের চেষ্টা করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই ইরানকে সম্পূর্ণরূপে পদানত করতে পারেনি। ইতিহাস সাক্ষী প্রাচীন পারস্য সাম্রাজ্য কতটা শক্তিশালী ছিল। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়েও ইরানকে জয় করতে পারেনি। আজকের দিনে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে, কিন্তু এত চাপ সত্ত্বেও ইরান পশ্চিমা দেশগুলোর রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে আছে। এর কারণ কি শুধুই সামরিক শক্তি, নাকি ইরানের এই স্থিতিশীলতার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আসলে ইরানকে জয় করা এত কঠিন হওয়ার পেছনে একাধিক কারণ বিদ্যমান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশটির ভৌগোলিক অবস্থান। ইরানের দক্ষিণ ও পশ্চিম সীমান্ত জুড়ে বিস্তৃত জাগ্রোস পর্বতশ্রেণী প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। এটি উপকূল রেখা থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত এবং ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রাকৃতিক প্রাচীর হিসেবে কাজ করে। এই পুরো পার্বত্য এলাকা পাথুরে এবং সহজে অতিক্রম করা যায় না। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পর্বতশ্রেণীর পাদদেশে অবস্থিত খোজেস্তান প্রদেশ ইরানের বৃহত্তম তেল ভাণ্ডার। 1979 সালের ইসলামিক বিপ্লবের সুযোগ নিয়ে 1980 সালে সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন। তার পরিকল্পনা ছিল প্রথমে খোজেস্তানের তেল ক্ষেত্র দখল করে ধীরে ধীরে ইরানের অভ্যন্তরে প্রবেশ করে অন্যান্য শহরগুলো দখল করা এবং শেষ পর্যন্ত ইসলামিক বিপ্লবকে নস্যাৎ করা। কারণ সেই সময় ইরানের আয়াতুল্লাহ খোমেনি অন্যান্য আরব দেশগুলোতেও ইসলামিক বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন, যা সেখানকার রাজতান্ত্রিক শাসনের জন্য হুমকি স্বরূপ ছিল। এমনকি আরব দেশগুলো ছাড়াও ব্রিটেন ও আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দামকে সমর্থন জুগিয়েছিল। যুদ্ধের শুরুতে সাদ্দাম হোসেন ইরানের অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে ব্যাপক বোমা বর্ষণ করেন, কিন্তু একটি দেশকে দখল করতে সামরিক অভিযানের বিকল্প নেই। প্রথম 2 বছরে ইরাকি বাহিনী ইরানের পশ্চিমাঞ্চল সহ খোজেস্তান দখল করতে সক্ষম হয়েছিল, কারণ বাগদাদ থেকে ইরাকি সেনাদের কাছে সহজে রসদ সরবরাহ করা যাচ্ছিল। কিন্তু ইরানের অভ্যন্তরে প্রবেশ করতে গিয়ে তারা বাধার সম্মুখীন হয়। সেই দুর্ভেদ্য বাধা ছিল জাগ্রোস পর্বত শ্রেণী। ইরাকি সেনারা বহু চেষ্টা করে এই পাহাড় অতিক্রম করে ইরানে প্রবেশ করতে ব্যর্থ হয়। উল্টো ইরানি সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে ইরাকের অভ্যন্তরে প্রবেশ করে। তবে এখানে ইরান একটি ভিন্ন সমস্যার সম্মুখীন হয়। ইরানের প্রধান ডিপো ও শহরগুলো জাগ্রোস পর্বতের বিপরীত দিকে অবস্থিত হওয়ায় সেনাদের কাছে সময় মতো রসদ সরবরাহ করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই প্রায় 8 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী যুদ্ধের কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি। কোনো দেশই নিজেদের সীমান্ত 1 ইঞ্চিও পরিবর্তন করতে পারেনি। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকি ইরানের জন্য সাময়িক ক্ষতির কারণ হতে পারে, কিন্তু শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানকে দখল করা বা সেখানকার সরকারকে পরিবর্তন করা কার্যত অসম্ভব। পশ্চিম দিকের দুর্ভেদ্য প্রাচীরের পাশাপাশি ইরানের উত্তর দিকে রয়েছে ক্যাস্পিয়ান সাগর। এই সাগর পেরিয়ে ইরানে প্রবেশ করতে হলে আলবোর্জ পর্বতশ্রেণীর মুখোমুখি হতে হবে। জাগ্রোস পর্বতমালার মতোই এই পর্বতশ্রেণী উত্তর দিক থেকে ইরানকে সুরক্ষা প্রদান করে। ইরানের শক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর বহুত্ববাদী জাতিতত্ত্ব। যদিও কোনো দেশের জন্য জাতিতত্ত্ব বৈচিত্র্য মাঝে মাঝে দুর্বলতার কারণ হতে পারে, ইরান অত্যন্ত দক্ষতার সাথে এটিকে নিজেদের অস্ত্রে পরিণত করেছে।
ইরানের প্রায় 9 কোটি জনসংখ্যার মধ্যে 62% পার্সিয়ান, 16% এজেরি, 10% কুর্দ এবং বাকি 12% বেলুচ, আরব ও তুর্কি রয়েছে। এই বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে এবং কারো কারো মধ্যে বিচ্ছিন্নতাবাদী আকাঙ্ক্ষাও বিদ্যমান। উদাহরণস্বরূপ, পাকিস্তান ও ইরানের বেলুচরা একত্রিত হয়ে বেলুচিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে। তেমনি ইরান ও ইরাকের কুর্দ জনগোষ্ঠী কুর্দিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পোষণ করে। তবে ইরান একটি সুকৌশলপূর্ণ পদ্ধতির মাধ্যমে এই বিভেদকে নিয়ন্ত্রণে রেখেছে। দেশটির ধর্মীয় নেতারা এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রেখেছেন। ভবিষ্যতে কোনো দেশ ইরান আক্রমণ করলে আয়াতুল্লাহ খুব সহজেই এই বিভিন্ন জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হবেন। এবার আসা যাক ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার সামরিক শক্তির প্রসঙ্গে। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরান একটি উদারপন্থী দেশ ছিল এবং আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিত ছিল। ইরান ও আমেরিকার সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে আমেরিকা ইরানকে সামরিক জেট সরবরাহ করত। আজও ইরান 1970-এর দশকের বেশ কিছু আমেরিকান ফাইটার জেট ও হেলিকপ্টার ব্যবহার করে। তবে সাদ্দাম হোসেনের আক্রমণ ইরানের চোখ খুলে দেয়। দেশটি বুঝতে পারে ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে আরব দেশগুলো তাদের সাহায্য করবে না। এই উপলব্ধি থেকেই ইরান নিজস্ব মিসাইল সিস্টেম গড়ে তুলেছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত হয়েছে। ইরানের সামরিক বাহিনীকে মূলত দুটি অংশে ভাগ করা যায়: ইরানিয়ান আর্মড ফোর্স, যা দেশের প্রতিরক্ষা বাহিনী এবং এর অধীনে রয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC, যা ইরানের সবচেয়ে শক্তিশালী ও স্বাধীন সামরিক বাহিনী। দেশের অভ্যন্তরে সরকার বিরোধী বিদ্রোহ বা কোনো প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দমনের জন্য IRGC-কে ব্যবহার করা হয়। ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 5,70,000 এবং তাদের প্রায় 3.5 লক্ষের বেশি রিজার্ভ ফোর্স রয়েছে। এছাড়াও তাদের কাছে 4,000-এর বেশি ট্যাঙ্ক ও সাঁজোয়া যান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রাশিয়ান T-72, ইরানিয়ান জুলফিকার ট্যাঙ্ক এবং শক্তিশালী মাল্টিপল রকেট লঞ্চার। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রের মধ্যে অন্যতম হল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। দেশটির দীর্ঘ পাল্লার সাহাব 3 মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও সিজিল 2 নামক মিসাইলের পাল্লা প্রায় 2500 কিলোমিটার। ইরানের ড্রোন প্রযুক্তি ও অন্যান্য আরব দেশগুলোর তুলনায় অনেক উন্নত। শাহেদ 136 নামক কামিকাজি ড্রোন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহারেও দেখা গেছে। ইরানের কাছে আরও বেশ কিছু অত্যাধুনিক কামিকাজি ড্রোন রয়েছে। ফাইটার জেটের ক্ষেত্রে ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান কিনেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ইরানের কাছে S-300-এর মতো উন্নত মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। দেশটির নৌবাহিনীও যথেষ্ট শক্তিশালী এবং কাস্পিয়ান সাগর থেকে শুরু করে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি সবসময় বিদ্যমান। ইরানের সামরিক শক্তির বাইরেও দেশটির কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী ও বাব এল মান্দেব প্রণালী, এই দুটি জলপথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে অবস্থিত। আজকের দিনে ইরানের উপর কোনো রকম আক্রমণ হলে ইরান সম্ভবত এই দুটি জলপথ বন্ধ করে দিয়ে বিশ্ব বাণিজ্যকে থমকে দিতে পারে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল এক্সেস অফ রেজিস্ট্যান্স। ইসলামিক বিপ্লবের পর ইরান বুঝতে পেরেছিল টিকে থাকতে হলে তাদের আদর্শ বাইরের দেশগুলোতেও ছড়িয়ে দিতে হবে, কারণ ইরান ও তার প্রধান শত্রু ইসরায়েলের মধ্যবর্তী দেশগুলো ছিল আরব রাষ্ট্র এবং এরা একসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাদ্দাম হোসেনকে সাহায্য করেছিল। তাই ইসরায়েল ও ওই আরব দেশগুলোকে মোকাবেলা করার জন্য ইরান এমন একটি পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে তারা তাদের শত্রুদের ক্রমাগত হুমকির মুখে রাখতে পারে। ইরান সেই সমস্ত গোষ্ঠীগুলোকে সমর্থন করে যারা ইসরায়েলের বিরোধিতা করে, যেমন ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার ফাতেমিয়া ব্রিগেড, ইরাকের প্রতিরোধ যোদ্ধা ও ইয়েমেনের হুথি। এই পুরো নেটওয়ার্কটি এক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত, যদিও আমেরিকা এটিকে এক্সেস অফ ইভিল বা শয়তানের অক্ষ বলে অভিহিত করে। ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করা হয়। এই কারণেই আমেরিকা ও ইসরায়েল বারবার ইরানকে এই পথে বাধা দেওয়ার চেষ্টা করছে।
যদি আমেরিকা ইরানের ওপর বোমা হামলা শুরু করে, তবে ইরান সম্ভবত তাদের পারমাণবিক বোমা তৈরির প্রক্রিয়া আরও দ্রুত করবে, যা শেষ পর্যন্ত ইরানকে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারে। ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আরও কিছু বিষয় বিবেচনা করা প্রয়োজন। আজকের বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা ইরানের ধ্বংস চায় না, যার মধ্যে রাশিয়া ও চীন অন্যতম। মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমানোর ক্ষেত্রে ইরান একটি মধ্যস্থতাকারী শক্তি হিসেবে কাজ করে। তাই ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণ হলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়াও ইরানকে সাহায্য করতে পারে। এমনকি ভারতের জন্য ইরানের শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি। ভারত ভবিষ্যতে ইউরোপ ও ভারতের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরি করতে চায় এবং সেই করিডোরের বাণিজ্য পথ ইরানের ওপর দিয়েই যাবে। এছাড়াও ভারত ইরানের চাবাহার বন্দরে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ভারত ইরান থেকে সস্তা তেল কিনতে আগ্রহী, যা ভারতীয় অর্থনীতিতে সহায়ক হবে। ভৌগোলিক অবস্থান, প্রক্সি যুদ্ধ এবং সামরিক শক্তির দিক থেকে ইরান নিঃসন্দেহে একটি শক্তিশালী দেশ, কিন্তু যুদ্ধের ময়দান সবসময় অপ্রত্যাশিত। তাবর তাবর সামরিক জেনারেলদের পরিকল্পনা ও প্রকৃত যুদ্ধে ব্যর্থ হতে দেখা যায়। আজ আমেরিকা ইরানের ওপর বোমা বর্ষণ করলে ইরান তার কতটা জবাব দিতে পারবে বা তাদের অর্থনীতি কতটা ভেঙে পড়বে তা অনুমান করা কঠিন। রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল, তখন অনেকেই ভেবেছিল এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না। 3 বছর পরেও সেই যুদ্ধ চলছে। এমনকি আমেরিকা ও ভিয়েতনাম ও আফগানিস্তানে পরাজয়ের শিকার হয়েছে। সাদ্দাম হোসেন কেন ইরানের উপর আক্রমণ করেছিলেন, সেই ইতিহাসও আমাদের মনে রাখা প্রয়োজন। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরানকে ধ্বংস করা সহজ হবে না। দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য, শক্তিশালী সামরিক বাহিনী এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন ইরানকে একটি কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শেষ পর্যন্ত কি ঘটবে তা সময় বলবে, তবে ইরানের দীর্ঘ ও কঠিন ইতিহাস প্রমাণ করে এই প্রাচীন সভ্যতা সহজে নতি স্বীকার করার পাত্র নয়। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল CNN ফাঁস করে দিয়েছে কিভাবে ভারত পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে পড়েছিল। কেবল যুক্তরাষ্ট্রই নয়, পাকিস্তানের হাতে অসহায়ভাবে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষায় ইরান, সৌদি আরব এবং তুরস্কের কাছেও ধর্ণা দেয় দ্রুত যুদ্ধবিরতির জন্য। শনি ও রবিবার এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে CNN জানিয়েছে, ভারত পাকিস্তানের কাছে পরাজিত হয়ে হঠাৎ করে আকাশ, নৌ এবং স্থলপথে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় নিজেই। এরপর পাকিস্তানের সাথে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করতে যুক্তরাষ্ট্রকে প্রথম অনুরোধ করে ভারত। CNN-এর আন্তর্জাতিক বিষয়ক সাংবাদিক নিক রবার্টসন জানিয়েছেন, পাকিস্তানের তীব্র আর ক্ষিপ্র পাল্টা আঘাতে ভারত হতভম্ব হয়ে পড়ে। তারা কোনো কুলকিনারা করে উঠতে পারছিল না। সম্পূর্ণ অপ্রস্তুত আর দিশেহারা হয়ে পড়ে ভারতের আর্মি আর মোদী সরকার। এই অবস্থায় যুদ্ধবিরতির জন্য ভারত ইরান, সৌদি আরব, তুরস্ক সহ বিভিন্ন দেশের দ্বারস্থ হয়েছে। অবশেষে ভারত যুক্তরাষ্ট্রের সহায়তায় পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হয় সিন্ধু নদীতে পানি ছাড়া শর্তে। এই ঘটনার বিষয়ে CNN লিখেছে, ভারত পরাজিত হওয়া থেকে মুখ রক্ষায় সাদা পতাকা ওড়াতে বাধ্য হয়। অনেকেই লিখেছেন, লজ্জা আর অপমানে ভারত এখন মাথা তুলে দাঁড়াতে পারছে না। ভারতের বিরুদ্ধে 4 দিনের যুদ্ধ নিয়ে বর্তমানে সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে পাকিস্তান আর্মির সাহস, দেশপ্রেম আর দক্ষতার বিষয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সমর বিশ্লেষকরা যা লিখেছেন তাতে বলা হয়েছে, মাত্র 5 ঘন্টার ব্যবধানে ভারতের আধিপত্য এবং গর্ব চূর্ণ করে দিয়েছে পাকিস্তান। মাত্র 5 দিনের ব্যবধানে পাকিস্তান দক্ষিণ এশিয়ার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। গোটা বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দুনিয়ায় অনেকের কাছে পাকিস্তান ছিল একটি অস্পৃশ্য দেশ, আর ভারতকে তারা মনে করতে একটি খুবই শক্তিশালী দেশ। ভারতের সামরিক, অর্থনীতি সহ বিভিন্ন কারণে ভারতের তুলনায় পাকিস্তানকে হিসেবেই আনত না অনেক দেশ। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারত পাকিস্তান উভয়ের সাথে সমান সম্পর্ক রক্ষার নীতি অনুসরণ করলেও গত কয়েক দশক ধরে তাদের অবস্থান অতিমাত্রায় ঝুঁকেছিল ভারতের দিকে। কিন্তু 10ই মের পর থেকে ট্রাম্প প্রশাসন এখন বিশেষ সমীহের চোখে দেখছে পাকিস্তানকে। ভারত শক্তিশালী দেশ, এই মিথ সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। ট্রাম্প প্রশাসন সহ পশ্চিমা অনেক দেশ এখন ভারতের তুলনায় বরং পাকিস্তানকে একটি মর্যাদাবান দেশ হিসেবে বিবেচনা করছে। ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাকিস্তানের প্রশংসা করে কাশ্মীর সমস্যার সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন। অপরদিকে ফ্রান্স, রাশিয়া সহ অনেক দেশ ভারতের উপর প্রচণ্ড ক্ষুব্ধ তাদের অস্ত্রের বিষয়ে দুর্নাম ছড়ানোর কারণে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব গণমাধ্যম লিখতে বাধ্য হয়েছে যে পাকিস্তানকে হিসেবে আনত না অনেক দেশ। পশ্চিমা দেশ সেই পাকিস্তান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতের প্রতিরক্ষা ঢাল S-400, রেফালে ফাইটার জেট, ইসরায়েলের ড্রোন এবং সেই সাথে ভারতের গর্ব ধূলিসাৎ করে দিয়েছে।
পশ্চিমা সমর বিশ্লেষকরা লিখেছেন, পেশাদারী শ্রেষ্ঠত্বের মাস্টার স্ট্রোক, পাকিস্তানি সৈন্য, বিমান সেনা এবং সাইবার যোদ্ধারা অতুলনীয় প্রশিক্ষণ, আধুনিক প্রস্তুতি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রদর্শন করেছে এই যুদ্ধে। এমন শক্তিশালী আঘাত করেছে যে ভারতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছে। ভারতের পাঞ্জাবের আদমপুরে $1.5 বিলিয়ন S-400 ধ্বংস করে দিয়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় পাকিস্তান প্রমাণ করেছে ইচ্ছাশক্তি প্রবল হলে কোনো প্রতিরক্ষাই দুর্ভেদ্য নয়। রাশিয়ার তৈরি S-400 হলো বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ইউক্রেনে তাদের প্যাট্রিয়ট মিসাইল সহ কোনো মিসাইলের সাহায্যে রাশিয়ার এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারেনি। এর আগে কোনো যুদ্ধেও এই মিসাইল সিস্টেম ধ্বংস করতে পারেনি কেউ, কিন্তু পাকিস্তান তাদের নিজস্ব বিমান দিয়ে ধ্বংস করল শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে পাকিস্তান প্রমাণ করেছে সাহস, দেশপ্রেম এবং দক্ষতার চেয়ে বড় কোনো অস্ত্র নেই। পাকিস্তান আর্মি, বিমান বাহিনী, নৌ এবং সাইবার ফোর্স প্রতিটি বিভাগ নিয়ে এখন সমরাঙ্গনে বিশ্লেষণ চলছে কিভাবে তারা ভারতকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করল তা নিয়ে। এতে বলা হয়েছে, পাকিস্তান সাইবার বাহিনী হ্যাক করে ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী, বিজেপির ওয়েবসাইট, ক্রাইম রিসার্চ এজেন্সি, ভারতের অন্যান্য আইডি অথরিটি, হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারতের পাওয়ার গ্রিড সহ আরও অনেক প্রতিষ্ঠান হ্যাক করেছে। পাওয়ার গ্রিড হ্যাক করার ফলে ভারতের 70% অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। এর ফলে ভারতের যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে যায়। পাকিস্তানের বিমান বাহিনী যখন ভারতের আকাশ সীমায় প্রবেশ করে তখন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ করে দেয় ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে। ফলে পাকিস্তানের সবগুলো বিমান ভারতীয় টার্গেটে আঘাত করে নিজের দেশে ফিরে আসতে সক্ষম হয় কোনো বাধা ছাড়া। স্থল ও বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে পাকিস্তান লণ্ডভণ্ড করে দেয় ভারতীয় আর্মিকে। ধ্বংস করে ভারতের ব্রাহ্মস মিসাইল মজুদ, ধ্বংস হয় বিম্বর ব্রিগেড সদর দপ্তর, মাটির সাথে মিশে যায় উরি ফিল্ড সাপ্লাই ডিপো, ধ্বংস হয়ে যায় পাঠানকোট, সিরসা, পাথিন্দা বিমান ঘাঁটি, ধ্বংস করা হয় ডানা, ধর্মশালা, টেবিলকট সহ নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত অনেক সেনা চৌকি। অনেক সমর বিশ্লেষক মন্তব্য করছেন, বিশ্ববাসীর এখন প্রশ্ন, পাকিস্তান কি পশ্চিমা শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে? পাকিস্তানের কাছে ছিল যুক্তরাষ্ট্রের F-16 ফাইটার জেট, কিন্তু সেটা ছাড়াই পাকিস্তানের নিজস্ব তৈরি JF-17, চীনের তৈরি J-10 ফাইটার জেট ও HQ-B9 মিসাইল সিস্টেম এবং BL মিসাইলের সাহায্যে মাত্র কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান ভেঙে দেয় ভারতের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা এবং পাল্টা আক্রমণের সক্ষমতা। পশ্চিমা প্রযুক্তিতে তৈরি ফ্রান্সের রেফালে ফাইটার জেট বর্তমান বিশ্বে অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত। লিবিয়া সহ বিভিন্ন যুদ্ধে এর সক্ষমতাও প্রমাণিত। ইতিপূর্বে কোনো যুদ্ধে ভূপাতিত হওয়ার নজির নেই এই যুদ্ধ বিমানের, কিন্তু পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে কমপক্ষে 2টি রেফালে ফাইটার জেট ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের দাবি, আটক করা হয়েছে এর পাইলট। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন অস্ত্র বিক্রেতা কোম্পানি ও দেশ ভারতের কাছে অস্ত্র বিক্রির আগে তাদের অস্ত্রের দুর্নাম ছড়ানোর বিষয়ে সতর্ক থাকবে বলে মন্তব্য করছেন কোনো সমর বিশ্লেষক। কারণ এভাবে বিভিন্ন দেশের ফ্ল্যাগশিপ অস্ত্র ভারতের কাছে বিক্রি করে মান সম্মান হারাতে রাজি নয় তারা। উন্নত অস্ত্র থাকলেও সেগুলো ব্যবহারের দক্ষতা, সাহস এবং মনোবল নেই ভারতীয় আর্মির লোকজনের। পাকিস্তানের পাল্টা হামলায় তারা যেভাবে মুহূর্তে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে তাতে ভারতের আর্মির সক্ষমতা নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। অনেক বিশ্লেষকের মতে ভারতকে এই বিধ্বস্ত অবস্থা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগবে। তাদের আর্মিকে সম্পূর্ণ ঢেলে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তাদের যেসব দুর্বলতার প্রকাশ পেয়েছে তা ছিল অনেকের কল্পনারও বাইরে। পাকিস্তান আর্মির সক্ষমতা সম্পর্কে ভারত ছিল সম্পূর্ণ অন্ধকারে। শত্রুর শক্তি সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে থেকে তাদের বিরুদ্ধে আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করার জন্য ভারত চরম খেসারত দিয়েছে বলে মন্তব্য করেছেন অনেক বিশ্লেষক। পাকিস্তানের কাছে ভারতের শোচনীয় পরাজয়ের পর শেয়ার বাজারে পতন ঘটেছে ফ্রান্সের রেফালে নির্মাতা ড্যাসল্ট এভিয়েশন কোম্পানির। অপরদিকে শেয়ার বাজারে দাম বেড়েছে চীনা J-10C ফাইটার জেট নির্মাতা কোম্পানির। চীন বিশ্বের অন্যতম অস্ত্র নির্মাতা ও রপ্তানিকারক দেশ, কিন্তু তাদের অস্ত্রের বিষয়ে যে একটি দুর্বলতা ছিল যে তাদের অস্ত্র যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয়। তাদের অস্ত্রের শক্তি সামর্থ্য নিয়ে অনেকের সংশয় সন্দেহ ছিল, ফলে অনেক উন্নত দেশ চীনের অস্ত্র কেনার বিষয়ে দ্বিধান্বিত থাকত। কিন্তু চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান ভারতকে গুড়িয়ে দিয়ে চীনা অস্ত্রের সক্ষমতা প্রমাণ করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়বে চীনা অস্ত্রের। ভারতকে ধরাশয়ী সমরাস্ত্র বাজারে এখন চলছে চীনা অস্ত্র নিয়ে নানামুখী আলোচনা। এদিকে পাকিস্তানে রোববার পালিত হয়েছে ভারতের বিরুদ্ধে বিজয় উৎসব। শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ 10ই মেকে পাকিস্তানের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহর সহায়তা, আমাদের দেশপ্রেম আর সাহস। শাহবাজ শরীফ বলেন, এই 3 বিষয় যতদিন আমাদের সাথে থাকবে ততদিন বিশ্বের কোনো শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। যুদ্ধবিরতির জন্য তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনকে বিশেষভাবে ধন্যবাদ জানান। একই সাথে ধন্যবাদ জানান তুরস্ক এবং আজারবাইজানকে, যারা এই যুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল।